ওয়েলকাম টু ডব্লিউবি এডু পয়েন্ট চ্যানেল। অনেকদিন ধরে ভাবছি ভিডিও আনবো, কিন্তু সময়ের অভাবের কারণে আনতে পারিনি। রিসেন্টলি স্কুল সার্ভিস কমিশন তোমাদের যে নোটিশ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে এবং আগামী সেপ্টেম্বর মাসে 7 থেকে 14 তারিখের মধ্যে এক্সামিনেশন হবে বলে তার একটা টেন্টেটিভ নোটিশ দিয়েছে। সুতরাং সেই সূত্র ধরে আমাদের আজকের ভিডিওটা। যারা এডুকেশন সাবজেক্টে বসতে চাইছো তাদের যে সিলেবাস আছে 10টা ইউনিটের সিলেবাস, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইউনিট যেটা মেজারমেন্ট আর ইভ্যালুয়েশন, সেই রিলেটেড বেশ কিছু তথ্য আজ আমি নিয়ে এসেছি। আমি তোমাদের মনোজিৎ স্যারের এর আগে অনেক ভিডিওগুলো আছে, তোমরা দেখতে পারো। চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে, যাতে আরও অন্যান্য বন্ধুরা বা শিক্ষার্থীরা এটা এই সম্বন্ধে যদি কিছু আননোন তথ্য থেকে থাকে সেটা তারা যাতে জানতে পারে। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু একটু সবার কাছে শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ। চলো দেখি আজকের কী কী আমাদের শেখার বিষয় আছে। তো প্রথমেই যে স্লাইডটা আছে সেই স্লাইডে মেজারমেন্ট ইভ্যালুয়েশন তো রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন আছেই, তার পাশাপাশি একটা সোশিওলজি থেকেও প্রশ্ন আছে, যেটা একটা আমাদের শিক্ষার্থীর ডাউট ছিল। তো সেই ডাউটটা ক্লিয়ার করার জন্যই আমি এখানে দিয়েছি। বাঁদিকে লিস্ট ওয়ানের সাথে লিস্ট টু ম্যাচিং পেয়ার করতে হবে, দ্যার ইজ নো অপশান, কোনো অপশান নেই। তো ইন দ্যাট কেস আমাদের কিন্তু মেলাতে হবে যে লিস্ট ওয়ানের সাথে লিস্ট টু কোনটা যাবে। তোমরা একটু পজ করে নিজেরা মেলানোর চেষ্টা করবে, যদি কোনো রকম অসুবিধা হয় পরবর্তীকালে আমার অ্যান্সারটা দেখে নেবে। যে দেখো বাঁদিকে লিস্ট ওয়ানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশান, সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল চেঞ্জ অ্যান্ড সোশ্যাল ইকুইটি আছে। লিস্ট টুতে এডুকেশন মডার্নাইজেশন, কাস্ট রিজার্ভেশন যাবে। এখানে কাস্টের সাথে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশান, এডুকেশনের সাথে সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল চেঞ্জের সাথে মডার্নাইজেশন, সোশ্যাল ইকুইটির সাথে রিজার্ভেশন যাবে। কেন যাবে? কারণ কাস্ট ভিত্তিক আমরা বিভিন্ন দলকে বা মানব সমাজকে বিভিন্ন স্তরে বিভক্ত করি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের সাথে মডার্নাইজেশন যাবে। প্রাচীন যুগেও যে সিস্টেম ছিল বর্ণভেদ প্রথা। সোশ্যাল মোবিলিটির সাথে এডুকেশন কেন যাবে? না, কারণ এডুকেশনের মাধ্যমে একজন নিম্ন পদমর্যাদাযুক্ত ব্যক্তির কিন্তু একটি স্তর থেকে অন্য একটি স্তরে যাওয়ার সুযোগ হয় উচ্চ পদমর্যাদাযুক্ত স্তরে, যেটাকে আমরা আপওয়ার্ড মোবিলিটি বলে থাকি। সুতরাং যেমন কৃষকের ছেলে ডাক্তার হলে, তাহলে সেটা কি এক ধরনের আপওয়ার্ড মোবিলিটি। সুতরাং শিক্ষার মাধ্যমে আমাদের এই যে একটি স্তর থেকে অন্য একটি স্তরে যাওয়ার সুযোগটা কিন্তু হয়ে থাকে। নেক্সট হচ্ছে যে সোশ্যাল চেঞ্জ সাথে মডার্নাইজেশন কেন যাবে না, তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে সমাজ ধীর গতিসম্পন্ন এবং গতিশীল প্রক্রিয়া মাধ্যম দিয়ে একটা পূর্ব মুহূর্ত থেকে বর্তমানে কিন্তু শিফট হয়েছে। অর্থাৎ সমাজ কিন্তু পরিবর্তনশীল, একই রকমভাবে থাকে না। সুতরাং সেই প্রাচীন যুগের যে ধরনের সমাজ ব্যবস্থা ছিল বর্তমানে কিন্তু সেই ধরনের সমাজ ব্যবস্থা নেই। যোগাযোগ থেকে শুরু করে, টেকনোলজি থেকে শুরু করে, আমাদের চিন্তা ভাবনা, আমাদের খাদ্য গ্রহণ, সমস্ত দিকের কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে। সুতরাং সোশ্যাল চেঞ্জের সাথে মডার্নাইজেশনের একটা সম্পর্ক আছে। আর রিজার্ভেশন হচ্ছে সোশ্যাল ইকুইটি। কেন? রিজার্ভেশনের মাধ্যমেই যারা সমাজে পিছিয়ে পড়া বা দুর্বল শ্রেণী আছে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। যেমন 1950 সালে আমাদের ভারতীয় সংবিধান যখন রচনা হয়, তখন বলা হয়েছিল 10 বছরের মধ্যে যারা পিছিয়ে পড়া শ্রেণী আছে তাদেরকে সমতায় ফিরিয়ে আনতে হবে, তাদেরকে সমান সুযোগ প্রোভাইড করতে হবে যাতে করে তারা মূল স্রোতে ফিরে আসে। সুতরাং সোশ্যাল ইকুইটি বজায় রাখার জন্য রিজার্ভেশন পলিসি কিন্তু ভেদাভেদ সৃষ্টি করার জন্য নয়। বর্তমানে যদিও সেটা রাজনৈতিকভাবে নানান রকমের মোবিলাইজ হয়, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে সমাজে সাম্যতা বজায় রাখা, সবাই যাতে সমাজের মূল স্রোতে অংশগ্রহণ করতে পারে, সুযোগ সুবিধা পায়, সেটা দেখা। নেক্সট হচ্ছে যে ডান দিকের কোয়েশ্চেন দেখো, রিলায়েবিলিটি অ্যাজ এ কনসিস্টেন্সি অফ পারফরমেন্স ওভারঅল দ্য আইটেমস অন এ টেস্ট রেফার্স টু ইন্টারনাল কনসিস্টেন্সি। কেন ইন্টারনাল কনসিস্টেন্সি? কারণ ইন্টারনাল কনসিস্টেন্সি আমরা যখন রিলায়েবিলিটি, টাইপস অফ রিলায়েবিলিটি পড়বো তখন দেখবো টেস্ট, রিটেস্ট, প্যারালাল, স্প্লিট হাফ, ইন্টারনাল, কুডা রিসার্শন, এগুলো পড়বো। তো তার মধ্যে ইন্টারনাল স্প্লিট হাফ যেটা বা আমাদের কুডা রিসার্শন, দুটোই ইন্টারনাল কনসিস্টেন্সি মেজার করে। তার অর্থাৎ যে কোনো একটা টেস্টের একটা পার্টিকুলার অবজেক্টিভস থাকে, তো সেই পার্টিকুলার অবজেক্টিভসকে যাতে রিপ্রেজেন্ট করে, সেই টেস্টের প্রতিটা আইটেম যাতে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে তার লক্ষ্যমাত্রা। ইন্টারনাল কনসিস্টেন্সি সেটাই বলে যে প্রত্যেকটা আইটেম যেন নির্দিষ্ট অবজেক্টিভসকে রিপ্রেজেন্ট করে, ভালোভাবে সেটা যেন প্রতিফলিত হয় প্রত্যেকটা আইটেমের মধ্যে। আইটেম কোনগুলোকে বলি? একটি কোয়েশ্চেনিয়ারের মধ্যে যে সকল প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোকে আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলি আইটেম, বা আমরা মনোবিজ্ঞানের রিসার্চের ভাষায় সেটাকে আইটেম বলি। সুতরাং সেই আইটেমটা কিন্তু আমাদের যখন সেটার মধ্যে কনসিস্টেন্সি থাকে তখন সেটাকে আমরা ইন্টারনাল কনসিস্টেন্সি বলি। আর এখানে অপশান হচ্ছে ডি আনসার হবে। তার কারণ হচ্ছে যে অ্যাটিটিউড স্কেল হচ্ছে ফিলিং পরিমাপ করে, কারণ রিকার্ড অ্যাটিটিউড স্কেল মনোভাব। তো মনোভাব এক ধরনের অনুভূতি, বা আমরা বলতে পারি এক ধরনের ফিলিংস। সুতরাং সেটার সাথে এটা লিঙ্ক হবে। চেকলিস্টের সাথে ট্রেট লিঙ্ক হবে, কারণ আমরা কার মধ্যে কী কী ধরনের গুণ আছে সেটা চেকলিস্ট করি, আমরা সিলেক্ট করি, টিক মারি।
তাই না? যে কারোর মধ্যে সততা, সহানুভূতিশীল, সহযোগিতা, ঠিক আছে? এই ধরনের গুণাবলী যেগুলো আছে টিক করলাম। সুতরাং চেকলিস্টের সাথে ট্রেড যাবে। কোয়েশ্চেনের সাথে মোটামুটি সবই যায়, কিন্তু এখানে আমাদের অপশন অনুযায়ী যেটা নিতে হবে অপশন 3 এবং রেটিং স্কেলের সাথে অপশন A। সুতরাং অপশন ডি এখানে অ্যান্সার হবে। দেখে নেবে। ঠিক আছে? এখানে তার এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, আমি এতক্ষণ যা বললাম সেগুলো একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে যে নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইন্টারভাল স্কেলের জন্য সত্য নয়? তোমরা একটু পজ করে আনসার করার চেষ্টা করবে। এখানে আনসার হবে অপশান 3। কেন আনসার হবে অপশান 3? কারণ ইন্টারভাল স্কেলে আমরা যেহেতু কোনো পরম শূন্য নেই বা অ্যাবসলিউট জিরো থাকে না, ঠিক আছে? সেই জন্য আমরা কখনোই বলতে পারি না যে এই একে অপরের দ্বিগুণ, ঠিক আছে? আমরা তাদের মধ্যে ডিফারেন্স মেজার করতে পারি যে কত পার্থক্য। সাপোজ এখানে রোহিত 20 পেয়েছে এবং রাহুল 10 পেয়েছে, তাহলে আমরা কি বলবো যে রোহিত 10-এর দ্বিগুণ পেয়েছে, এটা আমরা বলতে পারবো না। বা রাহুল পরীক্ষায় রোহিতের দ্বিগুণ পেয়েছে, এটাও আমরা বলতে পারবো না। কারণ কি? যেহেতু পরম শূন্য মান নেই, সুতরাং শূন্য না থাকার কারণে আমরা কারোর বলতে পারি না যে কারোর জ্ঞান শূন্য, ঠিক আছে? কেউ হয়তো কোনো পরীক্ষায় শূন্য পেয়েছে, তার মানে এই নয় তার জ্ঞান শূন্য আছে, এটা আমরা কখনোই বলতে পারি না অ্যাকর্ডিং টু ইন্টারভাল স্কেল। সুতরাং বাকিগুলো কেন হবে না? কারণ ইন্টারভাল স্কেলের মধ্যে অর্ডিনাল, নমিনাল এবং ইন্টারভাল এই 3টে গুণই থাকে। সুতরাং নমিনাল গুণ শ্রেণীকরণের ক্ষমতা, অর্ডিনাল স্কুল ক্রমানুসারে পরিমাপের ক্ষমতা এবং শিক্ষার্থীর পারদর্শীর ক্ষমতা ইন্টারভাল স্কেলের মাধ্যমে আমরা কিন্তু পরিমাপ করতে পারি। সুতরাং অপশান সি হচ্ছে এখানে কিন্তু অ্যান্সার হবে। আচ্ছা, গুণগত পরিমাপের ক্ষেত্রে কোনটি ব্যবহার হয়? না, মোড ব্যবহার হয়। কারণ মোড আমাদের যে গুণগত পরিমাপ আছে, যেমন ধরুন ছেলে ও মেয়েদের মধ্যে কোনো পার্থক্য, এটা পরিমাপ করার জন্য যে একটি গ্রুপে কতজন ছেলে আছে কতজন মেয়ে আছে, এটাকে ডিনোট করা হয় মোডের মাধ্যমে। আমরা যখন স্ট্যাটিস্টিক্স পড়বো তখন এটা সম্বন্ধে আরও বিস্তারিত জানবো। সুতরাং গুণগত পরিমাপের ক্ষেত্রে আমরা মোড ইউজ করে থাকি, তাই তো? মোড হচ্ছে কি, কতবার সেটাকে রিপিট হয়েছে, কতবার সেই সংখ্যাটা রিপিট হয়েছে তার ভিত্তিতে, বা কতবার সেই গুণটি রিপিট হয়েছে বা সেই বস্তুটি রিপিট হয়েছে তার ভিত্তিতে আমরা তার মোড নির্বাচন করে থাকি। সুতরাং গুণগত পরিমাপের ক্ষেত্রে আমরা মোড ইউজ করি। নেক্সট হচ্ছে পরিমাপ। পরিমাপ বা আমরা মেজারমেন্ট যেটা বলে থাকি, যে মেজারমেন্ট মূলত কী করে, আমাদের যে দুই ধরনের পরিমাপ থাকে, ভৌত পরিমাপ এবং মানসিক পরিমাপ। মেনলি পরিমাপ কী করে, যে নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করে। অর্থাৎ পরিমাপের মূল কাজ হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করা। আমরা যে যে আমাদের মধ্যে যে গুণগত বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা যাতে নিউমেরিক্যাল ভ্যালু অ্যাড করতে পারি, সংখ্যাগত মান অ্যাড করতে পারি, এবং সেটার মাধ্যমে পরবর্তীকালে অ্যানালিসিসের সুবিধা হয় এবং তার মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি, সেক্ষেত্রে কিন্তু পরিমাপ আমাদের সাহায্য করে। অর্থাৎ পরিমাপের নির্দিষ্ট যে কোনো তাৎপর্যপূর্ণ কিন্তু অর্থ থাকে না। অর্থাৎ ধরে নাও বুদ্ধিকে আমরা পরিমাণগতভাবে ব্যাখ্যা করার জন্য কারোর আইকিউ 90 বললাম, এই পার্টিকুলার 90-এর কিন্তু কোনো তাৎপর্যপূর্ণ ভ্যালু নেই, যতক্ষণ না সেটা কোনো স্ট্যান্ডার্ড প্যারামিটার দিয়ে চেক করছে, ঠিক আছে? বা যতক্ষণ না তার মূল্যায়নটা আছে যে 90 মানে মিডিয়াম, 90 মানে খারাপ, 90 মানে খুব ভালো। সুতরাং যখন এই খুব ভালো, খুব খারাপ দেবো, এগুলো তো মূল্যায়নের পর্যায়ে পড়ে যাচ্ছে। সুতরাং পরিমাপের যে নিউমেরিক্যাল ভ্যালু, সেই নিউমেরিক্যাল ভ্যালুর কোনো নির্দিষ্ট কোনো তাৎপর্যপূর্ণ অর্থ থাকে না। এর পরিমাণগত শুধু মূল্য আছে। অর্থাৎ পরিমাপ বলতেই আমরা একটা কথা মাথায় আসে যে কতটা, অর্থাৎ কতটা পরিমাণে আছে, তাই তো? সুতরাং সেই প্রশ্নের উত্তর পরিপ্রেক্ষিতে আমরা মেজারমেন্ট ইউজ করি। অর্থাৎ আমরা যখন বাজারে সবজি কিনতে যাই, ধরে নাও আলু কিনলাম 1 কেজি আলু, সুতরাং 1 কেজি, এই 1 সংখ্যাটা হচ্ছে পরিমাপের, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করলাম। অর্থাৎ পরিমাপের ক্ষেত্রে সংখ্যার আলাদা কোনো তাৎপর্য থাকে না, পরিমাপ নির্দিষ্ট কিছু মানদণ্ডের উপর নির্ভরশীল হয়ে থাকে। হলো? পরিমাপের জন্যই আমরা সুনির্দিষ্ট ফলাফল অর্জন করতে পারি। অর্থাৎ পরিমাপ হচ্ছে মূল্যায়নের বেস। মূল্যায়ন আমরা পরিমাপের ভিত্তিতে করে থাকি, যে কতটা ভালো, কতটা খারাপ হয়েছে, নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে সেটাকে আমাদের প্রকাশ করতে সাহায্য করে। এবং পরিমাপ মানে হচ্ছে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। পরিমাপ 2 ধরনের হতে পারে, একটা ভৌত পরিমাপ, একটা মানসিক পরিমাপ। ভৌত পরিমাপ মূলত মূর্ত বস্তু, যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি ফিজিক্যালি, এবং ধরে নাও যেমন ব্যক্তির উচ্চতা, ওজন, ঠিক আছে? এগুলো আমরা কিন্তু পরিমাপ করতে পারি, এবং এগুলোর কিন্তু অ্যাবসলিউট জিরো আছে। সুতরাং একজন ব্যক্তির কোনো কিছুর ওজন যদি 0 হয়, সুতরাং কোনো ওজন নেই, এটা আমরা কিন্তু ধরে নেব, ঠিক আছে? কিন্তু মানসিক পরিমাপের ক্ষেত্রে সেটা হয় না, কারণ অ্যাবসলিউট জিরো থাকে না। সেই জন্য যে কোনো ব্যক্তি পরীক্ষায় 0 পেলে তার একদম জ্ঞান শূন্য, এটা আমরা বলতে পারি না। কারণ মানসিক প্রক্রিয়া একটু বিমূর্ত, ঠিক আছে? বিমূর্ত বিষয়ের উপর জোর দেয়। যে মানসিক বৈশিষ্ট্য, কারোর আগ্রহ পরিমাপ করছি, কারোর ব্যক্তিত্ব পরিমাপ করছি, কারোর মনোভাব পরিমাপ করছি, কারোর বুদ্ধি পরিমাপ করছি, এগুলো কিন্তু ডাইরেক্টলি আমরা মেজার করতে পারি না। বিভিন্ন আচরণের দ্বারা এগুলো প্রকাশ পায়, বা বিভিন্নভাবে এটা আমরা পরোক্ষভাবে কিন্তু সেগুলোকে মেজার করে থাকি। ডাইরেক্টলি মেজার করা যায় না। কিন্তু ভৌত পরিমাপ ডাইরেক্টলি মেজার করা যায়, ঠিক আছে? কিন্তু মানসিক পরিমাপ ডাইরেক্টলি মেজার করা যায় না, এবং এর কোনো পরম শূন্য নেই।
যেমন ধরে নাও ফিজিক্যাল মেজারমেন্ট ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য অবজেক্ট হুইচ হ্যাজ অ্যাবসোলিউট এক্সিস্টেন্স, যার বাস্তব অস্তিত্ব আছে। ফর এক্সাম্পল হাইট অফ ইন্ডিভিজুয়াল ওয়েট অফ রাইস, অর্থাৎ কোনো কিছুর উচ্চতা, কোনো কিছুর হাইট, ঠিক আছে, ওজন, আহ, কোনো কিছুর ওজন, কোনো কিছুর উচ্চতা, এইগুলো কিন্তু আমরা ডাইরেক্টলি মেজার করতে পারি। এবং স্টার্ট ফ্রম জিরো, অর্থাৎ অ্যাবসোলিউট জিরো কিন্তু আছে, সুতরাং এর এক্স্যাক্ট অ্যামাউন্ট বা পরিমাপটা কিন্তু আমরা জানতে পারি। কিন্তু মেন্টাল মেজারমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব হয় না। মেন্টাল মেজারমেন্টের অপর নাম হচ্ছে এডুকেশনাল মেজারমেন্ট বা শিক্ষাগত পরিমাপ, বা সাইকোলজিক্যাল মেজারমেন্ট, যেটাকে মনস্তাত্ত্বিক পরিমাপও হিসেবে আমাদের কাছে পরিচিত। ইট অলওয়েজ রিলেটিভ অ্যান্ড নো অ্যাবসোলিউট জিরো। এতক্ষণ ধরে যা বলে আসছি, এটি সর্বদাই আপেক্ষিক, নির্দিষ্ট কিছু পরিপ্রেক্ষিতে আমরা এটাকে যাচাই করে থাকি, ডাইরেক্টলি মেজার করতে পারি না। কারোর অ্যাচিভমেন্ট স্কোর, সে পরীক্ষায় কতটা ভালো বা তার ইন্টেলিজেন্স কতটা আছে, তাকে জানতে গেলে কিন্তু তার বিভিন্ন দিকগুলোকে মেজার করতে হয়, ঠিক আছে, সুতরাং ডাইরেক্টলি আমরা সেটা কিন্তু জানতে পারি না। ফর এক্সাম্পল ইট ইজ সাবজেক্টিভ ইন নেচার, অর্থাৎ একজন ব্যক্তির বুদ্ধিমত্তা পরিমাপের জন্য আমরা বুদ্ধিমত্তার পরীক্ষার সাহায্য নিতে হয়, অর্থাৎ আমরা ডাইরেক্টলি মেজার করতে পারছি না, কোনো একটা টেস্ট করছি, সেই টেস্টের রেজাল্টের ভিত্তিতে আমরা সেটাকে পরিমাপ করছি, তাই তো। এবং যেটা করছি সেটা সার্বিকভাবে সেই সম্বন্ধে আমাদের ধারণা নাও দিতে পারে, যে বর্তমানে যে অপেক্ষা দিয়ে আমি তোমার বুদ্ধি পরিমাপ করছি, সেটা দেখা গেল তোমার আইকিউ 90 বেরিয়েছে। আমি যদি 20 দিন পরে বা 1 মাস পরে তোমার সেই একই টেস্ট দিয়ে যদি আমি তোমার বুদ্ধি পরিমাপ করি, হয়তো দেখা যাবে 95 আসছে। অর্থাৎ সময় ভেদে, পরিস্থিতি ভেদে, ব্যক্তির যে অন্যান্য অবস্থা ভেদে কিন্তু এই রেজাল্টের পরিবর্তন হতে পারে, ঠিক আছে। সুতরাং তার মানসিক অবস্থা হতে পারে, তার অনুভূতিমূলক অবস্থা হতে পারে, সুতরাং সমস্ত কিছুর অবস্থা কিন্তু এই পরীক্ষার রেজাল্টের ওপর কিন্তু এফেক্ট ফেলে। সুতরাং এটি সাবজেক্টিভ ইন নেচার অ্যান্ড নো ফিক্সড টুল, অর্থাৎ যে টুলটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, ব্যক্তির মানুষের জন্য প্রযোজ্য, সেটা হতে পারে যে আমেরিকার কোনো সমাজের পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তির বা মানুষের ওপর প্রযোজ্য নাও হতে পারে। অর্থাৎ যেটি আমেরিকার জন্য প্রযোজ্য, সেটি আবার ভারতের জন্য প্রযোজ্য নাও হতে পারে। এই জন্য আমরা ভ্যালিডিটি, রিলায়েবিলিটি চেক করি, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করি, ভ্যালিড করার চেষ্টা করি, ঠিক আছে। সুতরাং এইটাকে আমরা বলছি যে দেয়ার ইজ নো ফিক্সড টুলস ফর সাচ মেজারমেন্ট। The application of the principle of measurement in the field of education is known as educational measurement. অর্থাৎ শিক্ষাক্ষেত্রে পরিমাপের নীতি প্রয়োগকে আমরা কি বলি? শিক্ষামূলক পরিমাপ। হ্যাঁ, দেখো তারপরে কি বলছে, যে মেজারমেন্ট ইজ দ্য কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট অফ পারফরমেন্স অফ দ্য স্টুডেন্ট ইন এ গিভেন টেস্ট। অর্থাৎ কোনো একটি পরীক্ষার ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু পরিমাপ করি, সেটা পারফরমেন্স হতে পারে শিক্ষার্থীর, বা কোনো কিছু কোনো বস্তুর ওজন হতে পারে। বিশেষ করে এই মেন্টাল মেজারমেন্টের ক্ষেত্রে বস্তুর মেনলি ব্যক্তির বৈশিষ্ট্য, মেনলি মানসিক বৈশিষ্ট্যগুলোকে পরিমাপ করার কথাই বলা হয়। সেই মানসিক বৈশিষ্ট্যগুলোকে পরিমাপ করা ডাইরেক্টলি তো করা যায় না, তার জন্য আমাদেরকে কী করতে হয়, যে মেজারমেন্টের মাধ্যম দিয়ে কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট করার জন্য তাকে নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করতে হয়, ঠিক আছে। তো সুতরাং তার মাধ্যম দিয়ে আমরা কিন্তু শিক্ষার্থীর মধ্যে যে কর্মক্ষমতা আছে বা পোটেনশিয়ালিটি আছে, সেটা কিন্তু মেজার করতে পারি। ওকে, নেক্সট দেখো, ইট ক্যান বি ইউজ টু কম্পেয়ার পারফরমেন্স বিটুইন ডিফারেন্ট স্টুডেন্টস অ্যান্ড টু ইন্ডিকেট দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য স্টুডেন্ট। অর্থাৎ এই পরিমাপের মাধ্যমে আমরা বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে যে পারফরমেন্স বা কর্মক্ষমতা আছে বা পারদর্শিতা আছে, সেটাকে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি বা তুলনা করতে পারি। অর্থাৎ মেন্টাল মেজারমেন্ট কিন্তু আমাদের এই তুলনা করতে, এবং কোনো শিক্ষার্থীদের মধ্যে কোনো দুর্বলতা বা সামর্থ্য বা স্ট্রেংথ অ্যান্ড উইকনেস যেটা আছে, সেটা কিন্তু আমাদেরকে যাচাই করতে সাহায্য করে। ইট হেল্পস ইন ক্লাসিফাইং স্টুডেন্টস ইন্টু হোমোজেনাস গ্রুপ। অর্থাৎ মেন্টাল মেজারমেন্ট বা আমাদের মেনলি মেজারমেন্টের মূল কাজ হচ্ছে যে সমজাতীয় গোষ্ঠীতে কিন্তু শ্রেণীবদ্ধ করা, ঠিক আছে। অর্থাৎ তাদের এক জাতীয় হয়তো বৈশিষ্ট্যের ভিত্তিতে হতে পারে, যেমন সাপোজ ধরেন ছেলে ও মেয়েদের মধ্যে, অর্থাৎ ছেলে ও মেয়েদের এই জেন্ডার বেসিসে আমরা ভাগ করছি, বা বললাম যে ব্যক্তিভিত্তিক ক্যারেক্টারিস্টিক্স বা মনস্তাত্ত্বিক বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের ভিত্তিতে আমরা লম্বা বা বেটে, এই ধরনের আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্সের ভিত্তিতে আমরা ভাগ করি। সুতরাং ইট হেল্পস ইন ক্লাসিফাইং স্টুডেন্টস ইন্টু হোমোজেনাস গ্রুপ। একটা সমজাতীয় গোষ্ঠীতে বা গ্রুপে ভাগ করতে এটা আমাদের সাহায্য করে। মেজারমেন্ট ইজ এ টুল ইন দ্য হ্যান্ডস অফ এডুকেশনাল সাইকোলজিস্ট টু স্টাডি হিউম্যান বিহেভিয়ার। অর্থাৎ মানুষের আচরণকে স্টাডি করতে এটা কিন্তু আমাদেরকে সাহায্য করে। এবং educational psychologists take the help of different valid and reliable psychological tests to know the level of different traits within an individual। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যে ধরনের ট্রেটস বা সংলক্ষণ আছে, সেটা কিন্তু জানতে আমাদের সাহায্য করে এই মেজারমেন্ট। এবং আমরা বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক ভ্যালিড বা বৈধ মনস্তাত্ত্বিক টুল ইউজ করে বা টেস্ট ইউজ করে কিন্তু আমরা সেটা আমাদের এটা কিন্তু হেল্প করে, বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে জানতে সাহায্য করে।
নেক্সট দেখো, স্টিভেন্স মেনশন 4 টাইপস অফ স্কেল: নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভ্যাল স্কেল, রেশিও স্কেল। 4 ধরনের স্কেলের কথা বলেছে। নমিনাল স্কেল কোনটা? না, মূলত গুণগতভাবে শ্রেণীবিভাগ করতে আমাদেরকে এটা সাহায্য করে। সাপোজ পুরুষকে 1 এবং মহিলাকে 2 দিয়ে আমরা ডিনোট করছি। সুতরাং এই 1 আর 2 এর কিন্তু আলাদা করে কোনো মিনিং নেই, কিন্তু এটা আমাদেরকে কিন্তু দলবদ্ধভাবে শ্রেণীবিভাগ করতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে? অর্থাৎ যে কোনো দুটি দলের সদস্যরা কখনো নমিনাল স্কেলের জন্য বা এক হতে পারে না, সমতুল্য হতে পারে না। অর্থাৎ এখানে বলতে পারবো না যে পুরুষ ইকুয়ালস টু মহিলা। এটা আমরা এখানে কখনোই বলতে পারবো না, কারণ দুটো দলের ক্যারেক্টারিস্টিক্স আলাদা। এবং আমরা নমিনাল স্কেলে আলাদা কোনো মিনিং নেই যে এই পার্টিকুলার নিউমেরিক্যাল ভ্যালু যেটা অ্যাসাইন করছি তার আলাদা কোনো তাৎপর্য নেই। ঠিক আছে? জাস্ট সেটাকে আইডেন্টিফিকেশনের জন্য, ফর দ্য ক্লাসিফিকেশনের জন্য নমিনাল স্কেলে আমরা মূলত ইউজ করি। এবং এর কী কী বৈশিষ্ট্য আছে, যেখানে বলেই দেওয়া আছে যে দুটি দলের সদস্যরা কখনো একে অপরের সমতুল্য নয়, কিন্তু একটি নির্দিষ্ট দলের সদস্যরা পরস্পরের সঙ্গে সমতুল্য। অর্থাৎ এই পুরুষ বা মেল দলের যারা আর কি সদস্য, তাদের মধ্যে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, কিন্তু কখনো এটা ইকুয়ালস টু মহিলা, এটা আমরা কিন্তু কখনোই বলতে পারবো না। অর্থাৎ তার জন্য আমরা 3টি ক্যারেক্টারিস্টিক্স নমিনাল স্কেলে ইউজ করি: রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ অ্যান্ড সিমেট্রিক্যাল। রিফ্লেক্সিভ কোনটা? বলা হচ্ছে একটি বস্তু নিজের সঙ্গেই সমতুল্য, অর্থাৎ এ সমান সমান এ আর কি। সাপোজ রোল নাম্বার 1 সমান সমান ধরলাম রাহুল, আর রাহুল সমান সমান রোল নাম্বার। অর্থাৎ ক্লাসে ধরে নাও রাহুলের 1 নম্বর রোল নাম্বার। আমরা অনেক সময় এইভাবে ডাকি যে রাহুলকে ডাকতো, আবার অনেক সময় এইভাবে ডাকি রোল নাম্বার 1কে ডেকে আনতো। অর্থাৎ তার অর্থ একই, একজন ব্যক্তিকে ডেকে আনার কথা বলা হচ্ছে। সেই জন্য একটা রিফ্লেক্সিভ। আমরা আয়নার সামনে দাঁড়ালে যেমন একে অপরের প্রতিচ্ছবি উঠে ওঠে, আয়নার ওপারেও যে ব্যক্তি, এপারেও সে ব্যক্তি। সুতরাং এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ। ঠিক আছে? সিমেট্রিক কোনটা? যখন এ সমতুল্য হয় বি এর সঙ্গে এবং বি সমতুল্য হয় এ এর সঙ্গে। অর্থাৎ একই দলে সদস্য যখন একে অপরের সমতুল্য হয়। যেমন সাপোজ ফর এক্সাম্পল আমরা যদি বলি যে প্রতিবেশী দেশ এশিয়ান কান্ট্রি হিসেবে আমরা যদি বলি ভারত বাংলাদেশের প্রতিবেশী, তেমনি বাংলাদেশও কিন্তু ভারতের প্রতিবেশী। ঠিক আছে? সুতরাং একে অপরের কিন্তু অনুরূপ, সিমেট্রিক্যাল। অ্যান্ড ট্রানজিটিভটা হচ্ছে যদি এ সমতুল্য হয় বি এর সঙ্গে এবং বি যদি সমতুল্য হয় সি এর সঙ্গে, সুতরাং এ সমতুল্য হবে সি এর সঙ্গে। যেমন ফর এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, দেখো রাহুল ও ভাস্কর মোহনবাগান ক্লাবের সদস্য। এবার ভাস্কর ও সুমন হচ্ছে মোহনবাগান ক্লাবের সদস্য। তাহলে সেক্ষেত্রে রাহুল এবং সুমন কী হবে? একই গ্রুপের সদস্য, অর্থাৎ মোহনবাগান গ্রুপের সদস্য। অর্থাৎ এটাকে ট্রানজিটিভ বলা হয়। এটাও কিন্তু নমিনাল স্কেলের গুণ। সুতরাং এখানে শুধুমাত্র যে একে অপরের দুটো দলের মধ্যে তুলনা, সেটা কিন্তু সম্ভব নয়, বা সমতুল্য ইকুইভ্যালেন্ট আমরা প্রমাণ করতে পারবো না। কিন্তু নির্দিষ্ট একটি দলের মধ্যে বিভিন্ন ধরনের সদস্যদের মধ্যে যে সমতা, সেটা কিন্তু আমরা কিন্তু তুলনা করতে পারি। অর্থাৎ এর অর্থ শুধুমাত্র গুণের ভিত্তিতে আমরা দল বিভাজন করতে এটি সাহায্য করে। এছাড়াও কী করে না, ক্লাসিফাই অবজেক্ট, বস্তুগুলোর মধ্যে শ্রেণীবিভাগ করতে, কোনো গ্রুপ বা কোনো বস্তুকে বা কোনো দলকে বা কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। যেমন জার্সি নাম্বার, এখানে জার্সি নাম্বার 7 সমান সমান মহেন্দ্র সিং ধোনি। ঠিক আছে? বা জার্সি নাম্বার 18 সমান সমান বিরাট কোহলি। এর কিন্তু আলাদা কোনো তাৎপর্য নেই যে বিরাট কোহলি জার্সি নাম্বার 18 7-এর থেকে বেশি বলে বিরাট কোহলি বেশি ভালো বা সামথিং কিছু। এরকম ধরনের কনসেপ্ট এখানে ডিনোট করছে না। এখানে পার্টিকুলারলি আইডেন্টিফাই করার জন্য পার্টিকুলার প্লেয়ারকে, অর্থাৎ জার্সি নাম্বার, রোল নাম্বার, ঠিক আছে, এইগুলোকে সবাই আমরা অ্যাজ এ নমিনাল স্কেল হিসেবে ধরি, এবং এগুলো জাস্ট আইডেন্টিফাই করার জন্য, পার্টিকুলার ব্যক্তি বা গ্রুপ বা কোনো বস্তুকে শনাক্ত করার জন্য এটা ইউজ হয়। এবং এটা দেয়ার ইজ নো রুল টু অর্ডার, অর্থাৎ আমরা যে নাম্বারগুলো দিচ্ছি, এই যে 7, 18, 1, 3, এগুলোর কোনো নির্দিষ্ট রুলস নেই যে এর ভিত্তিতে দিচ্ছি, বা ছোটো থেকে বড় এখানে আছে তেমন কোনো মিনিং কিন্তু এখানে দাঁড়াচ্ছে না। এখানে জাস্ট দেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য যে প্রত্যেকটা ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারি যাতে। ঠিক আছে? যে কে কোন নম্বরে জার্সি পরে খেলছে আমরা দূর থেকে যাতে আইডেন্টিফাই করতে পারি। এবং এর কোনো ছোটো থেকে বড় এরম ধরনের কোনো কনসেপ্টই কিন্তু এখানে থাকে না। সুতরাং এটার কিন্তু আলাদা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই যে এর ভিত্তিতে আমরা এই নাম্বারটা, পার্টিকুলার নাম্বারটা অ্যাসাইন করছি। সাপোজ মেল সমান সমান 1 অ্যান্ড ফিমেল সমান সমান 2 আমরা যখন বলছি, ফিমেল সমান সমান 2, এটার কিন্তু আলাদা কোনো তাৎপর্য নেই। কেউ একের জায়গায় 3 দিতে পারে, 2 এর জায়গায় 4ও দিতে পারে। ঠিক আছে? অর্থাৎ যে কোনো কিছু দিয়ে আমরা কিন্তু ডিনোট করতে পারি, কারণ যেটা দিলে আমরা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। নেক্সট কি? নমিনাল স্কেল সামটাইমস কল ক্লাসিফিকেশন স্কেল। অনেক সময় ক্লাসিফিকেশন স্কেলও বলা হয়। আমরা কোনো লেটার বা কোনো নাম বা সিম্বল দিয়ে আমরা নাম্বার দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। ইট হ্যাজ নো কোয়ান্টিটেটিভ সিগনিফিক্যান্স, এর কোনো পরিমাণগত তাৎপর্য নেই। ইট ইন্ডিকেটস নো অর্ডার অর ডিস্টেন্স রিলেশনশিপ, দুটো বস্তুর মধ্যে কোনো রকম সম্পর্ক বা দূরত্ব নির্ণয় করতে সক্ষম হয় না। নো ম্যাথামেটিক্যাল সিগনিফিক্যান্স, কোনো গাণিতিক তাৎপর্য আসলেই এর নেই।
জাস্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন করার জন্য সাহায্য করে। লোয়েস্ট লেভেল অফ মেজারমেন্ট স্কেল বলা হয়, পরিমাপের সর্বনিম্ন স্কেল হচ্ছে এটা। কিছু কিছু এক্সপার্টের মধ্যে এটি কোনো স্কেলই নয়। এবং কী কী স্ট্যাটিস্টিক ইউজ করা হয় এই স্কেলের ক্ষেত্রে? না ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ, প্রপোর্শন, মোড, কোফিশিয়েন্ট অফ কন্টিজেন্সি, এগুলো। ঠিক আছে, আমরা নেক্সট অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেলের অর্থ কী? না ধারাবাহিকতা, অর্থাৎ যেটা আমাদের ধারাবাহিকভাবে বা ক্রমানুসারে যেটাকে আমাদেরকে পরিমাপ করতে সাহায্য করে, বা কে ছোট কে বড় এইটা আমাদেরকে কিন্তু জাস্টিফাই করতে সাহায্য করে। কিন্তু ঠিক কতটা বেশি এবং কতটা কম সেটা কিন্তু আমরা অর্ডিনাল স্কেলের মাধ্যমে কিন্তু জানতে পারি না। অর্থাৎ আমরা যদি একটা ক্লাসরুমে শিক্ষার্থীদের র্যাঙ্কিং দেখি, তাহলে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা বলতে পারবো যে সেকেন্ডের থেকে ফার্স্ট বেটার রেজাল্ট করেছে, কিন্তু কতটা বেটার রেজাল্ট করেছে বা কতটা পার্থক্য তাদের মধ্যে আছে এটা কিন্তু আমরা নির্দিষ্ট করতে পারবো না অর্ডিনাল স্কেলের মাধ্যমে। ঠিক আছে, এবং অর্ডিনাল স্কেলের কাজই হচ্ছে যে মধ্য, উচ্চ, নিম্ন বা খুব ভালো, ভালো, মোটামুটি এইভাবে কিন্তু শ্রেণী বিভাজন করা। উদাহরণ হিসেবে এখানে দেওয়া রয়েছে, দেখো। ঠিক আছে, খুব সন্তুষ্ট হলে, অসন্তুষ্ট হলে র্যাঙ্ক 1, সন্তুষ্ট হলে র্যাঙ্ক 2। আমরা যেমন রেটিং স্কেলে করে থাকি 5 পয়েন্ট রেটিং স্কেল, স্ট্রংলি এগ্রি, ডিসএগ্রি, ঠিক আছে, নিউট্রাল। হ্যাঁ, এইভাবে আমরা যেটা র্যাঙ্কিং করে থাকি এটা অর্ডিনাল স্কেলে করা হয়, যাতে অর্ডার বোঝায় যে কে কার থেকে বেশি বা কোনটা সব থেকে বেশি ভালো, কোনটা খারাপ। আমরা যেটা কোনো ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে কোনো কিছু নিলে রেটিং দিই 5 স্টার, 4 স্টার, 3 স্টার, যার মানে 5 স্টার মানে খুব ভালো, 1 স্টার মানে খুব খারাপ। ঠিক আছে, সুতরাং এটার মাধ্যমে আমরা বলতে পারি খুব ভালো, খুব খারাপ বা মাঝারি, এটাও নির্ণয় করতে পারি। কিন্তু কতটা ভালো বা কতটা আমরা বেটার রেজাল্ট করছে বা পার্থক্য কতটা দুটো রেটিংয়ের মধ্যে বা দুটো স্কোরের মধ্যে, সেটা কিন্তু নির্ণয় করতে পারি না আমরা অরিজিনাল স্কেলের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ অ্যাসাইন ভ্যালু অন দ্য বেসিস অফ সাম রুলস। এখানে যে আমরা অর্ডারলি সাজাচ্ছি, ক্রমানুসারে সাজাচ্ছি, তার কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে, যেটা নমিনাল স্কেলে ছিল না। অর্থাৎ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় করছি। ইট টেলস হুইচ ইজ গ্রেটার আর লোয়ার দ্যান দ্য অবজেক্ট অর পার্সন। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের কি জানায় যে কে বড়, কে ছোট, কে মাঝারি, এটা কিন্তু আমাদের জানাতে সাহায্য করে। কিন্তু কতটা বড়, কতটা ছোট সেটা কিন্তু আমাদের জানাতে সাহায্য করে না, বা দুজনের মধ্যে পার্থক্য কতটা এটা কিন্তু বলতে পারে না। এখানে কী কী স্কেল ইউজ হয়? মিডিয়ান, পার্সেন্টাইল, র্যাঙ্ক ডিফারেন্স মেথড ইত্যাদি কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু এখানে ইউজ হয় আর কি। আমরা নমিনাল স্কেলের ক্ষেত্রে মোড, প্রপোর্শন, পার্সেন্টেজ দেখেছিলাম, এখানে কিন্তু মিডিয়ান, পার্সেন্টাইল, র্যাঙ্ক ডিফারেন্স মেথড আমরা দেখতে পারি। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা এই অবধি থাক। আমরা পরবর্তী ভিডিওতে ইন্টারভ্যাল স্কেল এবং রেশিও স্কেল দেখব, তার পাশাপাশি ইভালুয়েশন কী এবং টাইপস অফ ইভালুয়েশন, প্লাস তার সাথে যাতে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, এগুলো দেখব। থ্যাংক ইউ। তোমরা এই ক্লাসটাকে লাইকস করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে। এবং বিশেষ করে আমাদের যারা পেড ক্লাসের শিক্ষার্থীরা, তাদেরকে বলছি যে তোদের এই ভিডিওটা অ্যাজ এ রেফারেন্স হিসেবে দিলাম, তোদের এটা একটু দেখে নে। থ্যাংক ইউ।